নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি অথবা প্রি হিস্ট্রির একটা টপিক, এথনো আর্কিওলজি। এটা খুব রিকোয়েস্টেড একটা ভিডিও যেটা আমি ফাইনালি আপলোড করতে চলেছি। ফার্স্টেই লেখা আছে যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের ফার্স্ট পয়েন্টে আছে যে এটা আর্কিওলজির একটা সাবফিল্ডের মধ্যে পড়ে। আমরা এটাও বলতে পারি আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজির সাবফিল্ডের মধ্যেও কিন্তু এথনো আর্কিওলজি পড়ে। এথনো আর্কিওলজি মেনলি কী করে? প্রেজেন্ট সোসাইটিকে স্টাডি করে। ঠিক আছে, এথনো আর্কিওলজি করে কি? প্রেজেন্ট সোসাইটিকে স্টাডি করে। কিন্তু কেন করে? পাস্ট সোসাইটিটাকে বোঝার জন্য। আমাদের যে এনশিয়েন্ট সোসাইটি ছিল, একদম প্রাচীনকালের যে সোসাইটি, সেটার অনেক কিছুই এখনও রিভিল হয়নি। আমরা সঠিকভাবে বুঝতে পারি না তারা কিভাবে বসবাস করতো, তাদের বিহেভিয়ার কী ছিল, তাদের অস্ত্রশস্ত্রগুলো দিয়ে তারা কিভাবে সেগুলোকে ইউজ করতো আর কি, সেই জিনিসগুলো কিন্তু এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি না। সেইগুলো বোঝার জন্যই কিন্তু আমরা করি কি, আমরা বলতে এথনো আর্কিওলজিস্টরা কী করে? প্রেজেন্ট পিপলদের স্টাডি করে এবং তার সাথে সাথে পুরনো যে মেটেরিয়ালগুলো আছে সেগুলোর সাথে এদের কোনো লিঙ্ক আছে কিনা সেটা দেখে একটা রিলেশন ক্রিয়েট করে। থার্ড পয়েন্টে যেটা বলছি, এটা একটা অ্যাপ্রোচ যেটা দিয়ে আমরা কন্টেম্পোরারি পিপলকে স্টাডি করি। আমি অলরেডি বললাম প্রেজেন্ট পিপল, প্রেজেন্ট সোসাইটিকে স্টাডি করা হয়। কেন করা হয়? প্রাচীন সোসাইটিটাকে বোঝার জন্য, সিম্পলি। আচ্ছা, এরা কি করে? মেনলি ফোকাস করে যেটা হচ্ছে মেটেরিয়াল রিমেন্সের ওপর। এরা কিন্তু অন্যান্য কোনো কালচার বা এগুলোর ওপর কোনো ফোকাস করে না, যেমন যেটা সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্টরা করে থাকে, কালচারের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু কাজ করে। এখানে এরা কি করে? মেটেরিয়াল রিমেন্সের ওপর ডিপেন্ড করে থাকে। মেটেরিয়াল রিমেন্সের মধ্যে অনেক কিছুই পড়তে পারে, তাদের ব্যবহৃত যে কোনো জিনিস, সেটা অস্ত্রশস্ত্র হতে পারে, যে কোনো পটারিজ হতে পারে, বা অন্যান্য জুয়েলারিজ হতে পারে, এভরিথিং। মেটেরিয়াল যেগুলো আর কি মেনলি সেগুলো। আচ্ছা, সেগুলো থেকে কি বোঝা যায়? এক হচ্ছে ওই মেটেরিয়ালগুলো যদি হয়তো আমরা হয়তো মানে এথনো আর্কিওলজিস্টরা হয়তো কোনো একটা জিনিস পেয়েছে, কোনো একটা ওয়েপন্স পেয়েছে, আমি মানে ধরে নিলাম। এবার সেটা দেখা হয় যে সেই ওয়েপন্সটা এখনও কোনো সোসাইটিতে প্রচলিত আছে কি নেই। তখন তারা সেই সোসাইটিতে যাবে, গিয়ে সেই মানুষগুলোর সাথে কথা বলবে এবং দেখবে যে তারা সেই ওয়েপন্সটা কীভাবে ইউজ করছে। ঠিক আছে, সেটা থেকে একটা ধারণা পাওয়া যায় যে পুরনো যাদের যাদের কালচার থেকে এই উইপন্সটা পাওয়া গেছে তারাও এই একইভাবে উইপন্সটা ইউজ করতো কি না। ঠিক আছে, সেটা বোঝা যায় ভালো করে। আচ্ছা, এটা মেনলি একটা রেলেভেন্স ক্রিয়েট করে যে কোনটার সাথে কোন সোসাইটির সাথে কোন সোসাইটির একটা মিল পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না। এটা শুধুমাত্র যে পাস্ট সোসাইটি আর প্রেজেন্ট সোসাইটির একটা লিঙ্ক করছে বা একটা মিল খুঁজে বার করার চেষ্টা করছে সেটাও না, তার সাথে সাথে আর একটা ডিফারেন্স দেখা হয়। ডিফারেন্সটা দেখা হচ্ছে প্রেজেন্ট যে সোসাইটিগুলো আছে তাদের মধ্যেও কোনো রকম ডিফারেন্স আছে কি নেই। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি, হান্টিং গ্যাদারিং যে সোসাইটিগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে এবং তাদের কিন্তু কালচার ডিফারেন্স আছে, তাদের প্রত্যেকটা মেটেরিয়াল ইউজেরও ডিফারেন্স আছে, সব কিছু থাকতে পারে। তো সেটার মধ্যেও কতটা ডিফারেন্স আছে সেটাও দেখা হয়। তার সাথে সাথে দেখা হয় প্রাচীন হান্টিং গ্যাদারিং যে কমিউনিটিগুলো ছিল তাদের সাথে এদের কোন জায়গায় মিল পাওয়া যাচ্ছে। এদের থেকে আমরা মেনলি কী করি? পুরনো স্টাডিটা, পুরনো যে সোসাইটি সেটার সব কিছু জানতে পারি। আচ্ছা, এবার হচ্ছে অবজেক্টিভসে আমি অলরেডি এতগুলো কথা বলেই দিয়েছি, সেগুলোতেই অবজেক্টিভ পেয়ে যাবেন, তবু আমি এখানে পড়ে দিচ্ছি অবজেক্টিভটা। এথনো আর্কিওলজি ক্যান প্রোভাইড ইনসাইটস অফ ভ্যালু টু আর্কিওলজিস্টস ইন্টু হাউ পিপল ইন দ্য পাস্ট মে হ্যাভ লিভড, স্পেশালি রিগার্ড টু দেয়ার সোশ্যাল স্ট্রাকচার্স, রিলিজিয়াস বিলিভস অ্যান্ড আদার অ্যাসপেক্টস অফ দেয়ার কালচার। ঠিক আছে, তাহলে এথনো আর্কিওলজি কী করে? মেনলি পাস্টে যে সমস্ত মানুষরা বসবাস করত তাদের লাইফস্টাইলটাকে স্টাডি করে প্রেজেন্ট সোসাইটির থ্রু দিয়ে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট সোসাইটিকে দিয়ে তারা পাস্ট সোসাইটিটাকে এইভাবে স্টাডি করে। কী কী স্টাডি করছে? একটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার, আর হচ্ছে রিলিজিয়াস বিলিভ, আর তাছাড়া বিভিন্ন কালচারাল অ্যাসপেক্টস। কীভাবে হতে পারে এটা? এক হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার দেখা যায়, আমরা কোনো হান্টিং গ্যাদারিং কমিউনিটিতে গেলাম, কোনো একটা এথনো আর্কিওলজিস্টের কথা বলছি, যদি তিনি যান তাহলে তিনি সেখানে যদি থাকেন অনেক দিন, ফিল্ড ওয়ার্ক করলে অনেক দিন থাকতে হবে, সেখানে থেকে উনি কিন্তু বুঝতে পারবেন যে তারা কীভাবে বসবাস করে, তাদের গ্রুপটা কীরকম, এভরিথিং তারা বুঝতে পারবে। এবং তার সাথে সাথে তারা ওই যে বললাম তারা কী দিয়ে হান্টিং করে সেটা বুঝবে, কী প্যাটার্ন আছে তাদের হান্টিংয়ের সেইগুলো বুঝবে। এছাড়াও কি বোঝা যায়? রিলিজিয়াস বিলিভ, তাদের মধ্যে যদি কোনো রিলিজিয়ান থাকে সেই রিলিজিয়াস বিলিভসটা কীরকম সেটা বোঝা যায়।
যায়। আর আরেকটা জিনিস দেখা যায়, হয়তো পুরনো কোনো সোসাইটিতে, মানে পুরনো যে আর্কিওলজিক্যাল রিমেন্স পাওয়া গেছে তার মধ্যে হয়তো কোনো রিলিজিয়াস কোনো মেটেরিয়াল পাওয়া গেছে, সেইটা তাদের মধ্যে প্রেজেন্ট আছে কিনা যদি সেরকম দেখা যায়, তাহলে কিন্তু একটা মিল খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে যে এইটা তখনকার দিনেও এইভাবেই হয়তো ইউজ করতো। আমি পরে যখন এক্সাম্পল বলবো তখন খুব ক্লিয়ার হবে যেটা কিভাবে করা হয়। এবার একজন আর্কিওলজিস্ট ছিলেন লুইস বেনফোর্ড। ইনি একটা স্টাডি করেন নুনামিউট এস্কিমোদের ওপর, যারা অ্যালাস্কায় থাকে। 1969 সালে এই স্টাডিটা হয়, যে এই সময় উনি ওখানে গিয়ে অনেক দিন ধরে ছিলেন ফিল্ড ওয়ার্কে, যেটা আর কি মেন থাকে যে অনেক দিন ধরে সেখানে গিয়ে থাকতে হয় যে জায়গায় ফিল্ড ওয়ার্ক করা হয়। অ্যাকচুয়ালি এটার কারণ কি, তাতে হয় কি, ওখানে থেকে তারা মানে তিনি আর কি দেখতে পাচ্ছেন যে সেই যে কমিউনিটিটাতে গেছেন তাদের ডেলি লাইফটা কীরকম, সকাল থেকে রাত অবধি তারা কী কী করে, কী কী খায়, বা তাদের কোনো এন্টারটেনমেন্ট আছে কিনা সেগুলোও তারা দেখতে পান। এভরিথিং, মানে টু দ্য পয়েন্ট এভরিথিং দেখতে পায়, A to Z যা যা আছে সব কিন্তু যতদিন ধরে থাকবে তারা কি করে নোট করতে থাকে একটা খাতায়, যে ডে 1-এ এটা দেখেছেন তারা, ডে 2-তে এটা দেখেছেন, একটা ডায়েরি মেনটেন করতে হয়। এটা যখন আমি ফিল্ড পড়াবো, যে ফিল্ডের কী কী পদ্ধতি আছে সেখানেই দেখতে পাবেন যে ডেলি একটা ফিল্ড নোট থাকে, ফিল্ড ডায়েরি থাকে, যেটা নোট করতে হয় সেখানে থেকে, যে প্রত্যেক দিন কী কী ঘটনা তিনি দেখছেন। ঠিক আছে, তো ম্যালিনস্কির এরকম একটা ডায়েরি কিন্তু পাওয়া গেছিলো, যিনি সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট বলা হয় যাকে। তিনি কিন্তু এরকম একটা ডায়েরি লিখেছিলেন যার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যে তিনি যাদের মধ্যে গিয়ে ছিলেন, যেখানে ফিল্ড ওয়ার্ক করেছেন, তাদের ডেলি লাইফ সম্পর্কে। ঠিক আছে, এরম এই ডায়েরিটা কিন্তু লাইব্রেরিতে পাওয়া যায়। আচ্ছা, তো যাই হোক, আমি এবার টপিক আবার ফিরে আসি। তো উনি যে কাজটা করেছিলেন মেনলি নুনামিউট এস্কিমোদের ওপর অ্যালাস্কাতে, সেখানে গিয়ে উনি ছিলেন। মেনলি উনি দেখেছিলেন যে মুস্টেরিয়ান হোমিনিনস যে জায়গায় থাকতো সেই জায়গাতেই কিন্তু এখনকার নুনামিউট এস্কিমোরাও বসবাস করে। ঠিক আছে, ওখান থেকে অ্যাকচুয়ালি কি মোস্টেরিয়ান যে হোমিনিনসগুলো আছে তারা বিভিন্ন জায়গাতেই থাকতে পারে, কিন্তু এটা কি করে বোঝা যায় যে কোথায় থাকে, মেনলি হচ্ছে আর্কিওলজিক্যাল রিমেন্স থেকে। যেখান থেকে সব থেকে বেশি আর্কিওলজিক্যাল রিমেন্স পাওয়া গেছে হয়তো এই মোস্টেরিয়ান হোমিনিনসদের ওপর, সেই জায়গাটাকেই চুজ করা এবং দেখা হয় যে ওই জায়গায় বর্তমানে কারা বসবাস করছে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, হয়তো কোনো একটা জায়গা থেকে আমি এক্সকাভেট করে কিছু কিছু মেটেরিয়াল রিমেন্স পেলাম যেগুলো মোস্টেরিয়ান হোমিনিডদের সাথে রিলেটেড। ঠিক আছে, এবার আমি দেখলাম যে বিভিন্ন রকম স্টাডি করতে এর আগে সেই স্টাডি করে দেখা গেল যে ওই এলাকায় বর্তমানে বসবাস করছে হচ্ছে এস্কিমোরা। তখন উনি চুজ করেন কি, তাহলে এস্কিমোদের মধ্যে গিয়ে উনি থাকবেন এবং দেখবেন কোনো সিমিলারিটি তাদের অস্ত্রশস্ত্র থেকে শুরু করে বা যা যা পেয়েছেন সেগুলোর মধ্যে আছে কি না। যদি থাকে তাহলে তিনি খুব সহজেই সেই মুস্টেরিয়ান হোমিনিডদের কিন্তু যে লাইফস্টাইলটা বুঝতে পারবেন, হয়তো সবটা পারবেন না, কিছুটা বুঝতে পারা যায়। আচ্ছা, সেই জন্য উনি ওখানে যান। এছাড়াও আর একটা জিনিস বোঝা যাবে যে ওরা যেহেতু হান্টার গ্যাদারের একটা সোসাইটি, তো ওদের সাথে অন্যান্য হান্টিং গ্যাদারিং যে সোসাইটি আছে তাদের কতটা মিল পাওয়া যায় বা কতটা পাওয়া যায় না। আচ্ছা, এখানে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হয় এথনো আর্কিওলজিস্টদের, যে সোসাইটিকে তারা চুজ করছে সেই সোসাইটি যেন একটু প্রিমিটিভ টাইপ অফ সোসাইটি হয়। ঠিক আছে, মডার্নাইজেশন যেন তাদের মধ্যে না হয় সেরকম, তাহলে কিন্তু পুরনো যে ফ্লেভারটা ধরা যায় না। তো সেই জায়গাটা খেয়াল রাখতে, ওই জন্য এরা ট্রাই করে যে ট্রাইবাল কোনো সোসাইটিকে চুজ করার জন্য, কারণ কি তাদের মধ্যে এখনও প্রিমিটিভনেসটা কিছুটা থাকে। আচ্ছা, নেক্সট যেটা বলছি, বিনফোর্ড কী কাজ করেছিল ওখানে গিয়ে, মেনলি মানে কি দেখেছিলেন উনি। ওনার যে ডায়েরিতে বা ওনার যে বইতে উনি লিখেছেন সেখানে কিন্তু পুরো ডিটেলসে আছে যে তিনি ওখানে গিয়ে কী দেখেছেন। ফার্স্টে হচ্ছে এস্কিমোদের পুরো লাইফস্টাইলটা উনি লক্ষ্য করেছেন ডেলি। সেখানে গিয়ে দেখেন যে ওরা কিভাবে হান্টিং স্ট্র্যাটেজিটা ফলো করে, বুচারিং টেকনিক কিভাবে ফলো করে, এছাড়া কিভাবে তারা শিকার ধরে, হ্যাঁ, অথবা আরেকটা জিনিস তিনি দেখেন যেটা হচ্ছে ফুড কালেকশন কিভাবে করে তারা, বা তারা কী ধরনের খাবারের উপর বেশি ডিপেন্ডেন্ট। সেখান থেকে কিন্তু উনি একটা জিনিস দেখেন যে এস্কিমোরা মেনলি মিট জাতীয় খাবারের ওপর বেশি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মাংস জাতীয় খাবার বেশি খায় ওরা, ভেজিটেবলস কিন্তু খুব কম খায়, আর ফ্যাট জাতীয় যে খাবারগুলো সেগুলোও খুব খায়। ঠিক আছে, আর একটা জিনিস যেটা দেখা যায় যে তারা ছোট ছোট গ্রুপ করে বসবাস করে কোনো কোনো জায়গায়, এবং তারা কেউ
সেমি নোম্যাডিকও আছে। কারণ কি আমি বলবো যে সেমি নোম্যাডিক কেন, সেটা আমি পরে আসছি। আগে আমি খাবারের কথাটা বলি। এদের মধ্যে কিন্তু ট্রেড সিস্টেম দেখা যায়। কোস্টাল রিজিয়নে কিছু কিছু ট্রাইব আছে যাদের কাছ থেকে ওরা মেনলি কী করে, ওই যে মাছ বা মাছের তেল, ফ্যাট এগুলোকে কালেক্ট করে, তার বদলে তারা মিট হয়তো দেয় তাদেরকে। তো এইভাবে কিন্তু একটা ট্রেড সিস্টেমও তাদের মধ্যে আছে। তাদের মেনলি এস্কিমোরা এই যে ফ্যাট বা এগুলো খায়, কারণ কি ওখানে তো ভীষণ ঠান্ডা, বরফের জায়গা, তাই তাদের বডিটা যাতে ওয়ার্ম রাখা যায় সেই জন্য। আমরা কিন্তু আগে এটাও পড়েছি, অনেক জিওগ্রাফিতেও পড়েছিলাম যে ওরা ওদের যে ইগলু মানে ওদের যে বাড়িটা থাকে যেটা তৈরি করে, তার মধ্যেও কিন্তু তারা ওই কড যে অয়েল থাকে সেটা দিয়ে কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে রাখে যাতে ঘরটা গরম থাকে। তো এরকম বিভিন্ন সিস্টেমের জন্য তাদের ফ্যাট প্রয়োজন হয় বা অয়েল প্রয়োজন হয়, ফ্যাট খাবার জন্য অবশ্যই লাগে। আচ্ছা, এদের সাথে যেটা দেখা যায়, আচ্ছা যেটা বলছিলাম যে ট্রেড সিস্টেমের কথা বলে দিলাম। খাবারের ক্ষেত্রে দেখা গেছে এটা কিন্তু ভেজিটেবলস বেশি খায় না, মেনলি পায়ও না ভেজিটেবল, সেই জন্য খায় না, আর মিটের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। আচ্ছা, এদের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে সেমিনোম্যাডিক, এটা একটা কারণ আছে। কারণ এদেরকে ঘুরে ঘুরে শিকার করতে হয়, যেহেতু খুব ঠান্ডার জায়গা, সারা বছর সব সিজনে কিন্তু যে শিকার ধরা যে শিকার ধরে যে প্রাণীগুলোকে আর কি, সেই প্রাণীগুলো অ্যাভেলেবেল থাকে না। অনেক সময় হয়তো ভিতর দিকে চলে যায়, জঙ্গলে অনেক ভিতর দিকে চলে যায়। তো তাদের জন্য করতে হয় কি, ওদেরকে ঘুরে 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 শিকার করতে হয়, সেই জন্য এরা সেমিনোম্যাডিকও কিছুটা রয়েছে। সিজনাল হান্টিং কিন্তু এদের মধ্যে দেখা যায় ভীষণভাবে। মার্চ মাসে এরা একটা মানে গ্রুপ মিলে আর কি, একটা গ্রুপ মিলে হান্টিং যে একটা এতে সেরিমনিতে জয়েন করে এবং সেখানে কিন্তু হান্টিং করতে যায়। মেনলি হচ্ছে ক্যারিবু একটা প্রাণী আছে, অ্যাকচুয়ালি ওটা একটা ডিয়ার, রেন ডিয়ার, একটা টাইপ অফ রেন ডিয়ার বলা হয়, সেইটা ওরা বেশি শিকার করে, অ্যাকচুয়ালি ওখানে বেশি পাওয়াও যায়। এছাড়াও ওরা যেটা শিকার করে সেটা হচ্ছে গ্রিজলি বিয়ার্স আর ছোটোখাটো কিছু অ্যানিম্যালস। ঠিক আছে, মার্চ মাসে কিন্তু ওদের এটা মানে শিকারের ধরার ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, কারণ কি ওই সময় একটা টাইম থাকে যে টাইমে শিকার বেশি পাওয়া যায় মেনলি। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে বিনফোর্ডস, নুনামিউট, এস্কিমোর আরও কিছু দিক, যেটা হচ্ছে ওরা হান্টিং স্ট্র্যাটেজিটাকে কীভাবে ফলো করছে। ঠিক আছে, হান্টিং যে স্ট্র্যাটেজি সেটাকে কীভাবে ফলো করছে। ফার্স্টেই দেখা যাচ্ছে যে তারা মেনলি হয় কি, এই যে বললাম যে মার্চ মাসে তারা হান্টিং করতে চলে যায়। তো সেই সময় আর কি স্প্রিং টাইম থাকে, সেই স্প্রিং টাইমে অনেক পশু থাকে, পশুগুলো বাইরের দিকে বেরিয়ে আসে। তো তারা করে কি, একটা টেম্পোরারি সেটেলমেন্ট তৈরি করে প্রথমে, সেখানে তারা গ্রুপ করে গোল করে আর কি থাকে, এবং একটা ফেন্স মতো তৈরি করে, যেটা একটা ট্র্যাপ বলতে পারা যায়। এবার ওরা বিভিন্ন রকম অ্যাট্রাকশন ক্রিয়েট করে, যার জন্য হয় কি, সেই যে ক্যারিবুটা ওর মধ্যে চলে আসে। ঠিক আছে, মানে দেখে ওটার মধ্যে চলে আসে, এটা একটা ট্র্যাপ। দেন করে কি, ওরা কিছু আর কি বিভিন্ন অস্ত্রশস্ত্র আছে ওদের, যেটা দিয়ে ওদেরকে মেরে দেয়, মেরে এবার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে, প্রসেসিং যেগুলো আছে সেগুলো করে। তা মোটামুটি দেখা যায় যে এই যে হান্টিং, যে এই যে সময়টা হান্টিং করা, যে এই সময়টা, এটা প্রায় সপ্তাহের পর সপ্তাহ ধরে চলতে পারে, মানে যতদিন ধরে ওই সিজনটা চলে ততদিন ওরা হান্টিংয়েই ব্যস্ত থাকে। এবং এরকমও দেখা গেছে পার ডে ওরা হয়তো 200-300 করেও মানে এই রেন ডিয়ার, এই যে ক্যারিবু ডিয়ারটা আর কি, সেটা শিকার করেছে। আচ্ছা, আমি একটা রেন ডিয়ার, এই ক্যারিবু যে ডিয়ারটা, এটা একটা ছবি এখানে দেখাচ্ছি, দেখে নিন। এটা হচ্ছে ক্যারিবু, এটা একটা টাইপ অফ রেন ডিয়ার। নেক্সট যেটা দেখছি যে এদের যে ওমেন্স থাকে, ওমেনের যে ক্যাটাগরিটা, তারা কী কাজ করে। ঠিক আছে, এরা তো হচ্ছে কি মেল যারা ছিল গ্রুপে, তারা কিন্তু শিকার টিকার করে নিতে সব কিছু করেছে। এবার প্রসেসিংয়ের কাজটা কিন্তু মেয়েদের হয়। তারা কি করে, ওই যে রেনডিয়ারটা, ওই যে ক্যারিবুটাকে আনলো, সেটার ছাল ছাড়ায়, মানে স্কিনটাকে আলাদা করে নেয়, প্রসেস করে, স্কিনটা শুকায়, সব কিছু যা যা করা উচিত আর কি, সেই স্কিনটাকে ওরা ব্যবহার করে, তো সেই জন্য। এছাড়াও হচ্ছে কি করে, এই যে মিটটা তার থেকে পাওয়া যাচ্ছে, সেই মিটটাকেও তারা ড্রাই করে রাখে। এছাড়া ওটার সাথে কিছু জিনিস আছে যেগুলো, যেমন হচ্ছে ফ্যাট, বেরি, এইগুলো মিশিয়ে পিষে এক ধরনের খাবার তৈরি করে, যেটা ওরা খায়। নেক্সট কী করে, বোন ম্যারো কালেকশন করে। ঠিক আছে, ওই ক্যারিবু ডিয়ারের থেকে বোন ম্যারোটা কালেক্ট করে, যেটা ওরা খায় মেনলি। আর একটা জিনিস ওরা খায়, যেটা হচ্ছে ফিটাস। এই ক্যারিবুর একটা যে যাদের আর কি, যারা প্রেগনেন্ট ক্যারিবু, তাদের ফিটাসটাকে ওরা বয়েল করে খায়। এছাড়া স্টমাকের কিছু পার্টও আছে যেগুলো ওরা বয়েল করে খায়। আচ্ছা,
নেক্সট যেটা বলছি, যেটা এরা যে এই যে শিকারটা ধরে, এটা মোটামুটি বছরে দুবার করেই শিকারটা ওরা করে। এই শিকারের যে এটা একটা সেরিমোনিয়াল একটা হান্টিং প্রসেস থাকে যেটা ওরা করতে যায়। নেক্সট আমরা যেটা পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে বিনফোর্ডস হার্থ মডেল। ঠিক আছে, এখানে আমরা একটা মডেল দেখতে পাচ্ছি, পরের মডেলটা আরও ক্লিয়ার। এটা আঁকার জন্য খুব সুবিধা, এবং অবশ্যই যখন এটা আসবে এই মডেলটা কিন্তু আঁকতে হবে, সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, এখানে বিনফোর্ড কি বলছেন, এটা এটা মেনলি যেটা দেখা যায়, পিন্সভেন্ট বলে একটা এরিয়া ছিল নুনামিউট এস্কিমোদের, সেখানে একটা স্ট্র্যাটেজি উনি দেখেন আর কি, হান্টিং গ্যাদারিং করার পর ওরা কিভাবে কি করে না করে। ঠিক আছে, মেনলি ওরা একটা আর্কে বসে, ঠিক আছে, প্রত্যেকে বসে, প্রত্যেকটা জোন আছে, জোনে ভাগ হয় আর কি। কী কী জোন আছে আমি বলে দিচ্ছি, দেখে নিন। যে একদম মিডলে যেটা আছে, এই যে এটা হচ্ছে হার্থ, ঠিক আছে, যেখানে আগুন জ্বলে। ফার্স্টে এর মানে হার্থের ওপাশে হচ্ছে ফরওয়ার্ড টস জোন, আর হার্থের এ পাশে হচ্ছে ড্রপ জোন, এই সামনের দিকটা। ঠিক আছে, এটা হচ্ছে ড্রপ জোন। এছাড়া এর আশেপাশে মাঝখানেও ড্রপ জোন। আর এই যে ব্ল্যাকগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু মানুষ। পেছনের দিকে হচ্ছে ব্যাকওয়ার্ড টস জোন। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে ব্যাকওয়ার্ড টস জোন। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব, যে এগুলোর কি মানে এগুলো কেনই বা করেছেন উনি মডেলটা, সেটা আমি বোঝাচ্ছি। এখানে দেখা যায় যে এইরকম জায়গাটায় এরা বসে থাকে, যখন কোন জায়গায় বসে, যে দিকটায় হাওয়া চলে সেই দিকটা, মানে যে দিকটা হাওয়াটা চলছে সেদিকে। কারণ কি, যে আগুনটা আছে তার যে ধোঁয়াটা যাতে মুখে না লাগে, সেই জন্য সেভাবে বসে। আচ্ছা, নেক্সট কি করে, ওরা যখন কালেক্ট করে আর কি, ধরুন যে রেনডিয়ারটাকে শিকার করলো, তারপরে যে বোনস বা এগুলো রইলো, সেগুলোকে ওরা কালেক্ট করা ট্রাই করে। কারণ কি, ওগুলো থেকে অনেক কিছু তৈরি হয়, অনেক অস্ত্র বানানো যায়, কিন্তু সবগুলো দিয়ে তো বানানো যায় না, কিছু ওরা বেছে নেয় সেই সময়, বা অন্যান্য কিছু আর কি ফুডও থাকতে পারে, যেগুলো এই সময় এরা বসে বসে আলাদা করে। তো এখানে ওরা যেটা করে, দেখা যায় যে ছোটোখাটো যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, যেগুলো কাজে লাগবে আর কি, পরবর্তীকালে ইউজ করতে পারবে, সেগুলো তারা এই ড্রপ জোনে রাখে, এই ড্রপ জোনগুলোতে, যেগুলো ওরা পরবর্তীকালে কাজে লাগাবে, সেরকম জিনিসপত্র। ঠিক আছে, মেনলি ছোটো ছোটো বোনস বা কিছু বড় বোনসও আছে, তার মধ্যে থাকে কিছু পাথর থাকে, সেই জিনিসগুলো কিন্তু রাখে এখানে। আর যেগুলো কাজে লাগবে না, খুব বড় বড় হয়তো বোনস এবং ধুলো ময়লা এই ধরনের জিনিস, বা মাংসের কিছু টুকরো বা কিছু, এইগুলো যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল বলা যায়, সেগুলো করে কি, ওরা ছুঁড়ে ছুঁড়ে সামনের দিকে, মানে আগুনটাকে পেরিয়ে ওই উল্টো দিকটায়, অথবা তাদের পেছনের দিকের টস জোনে ফেলে দেয়। এই যে টস জোনটা এখানে ফেলে দেয়। ঠিক আছে, এই যেগুলো কাজে লাগবে না সেগুলো। এটাই হচ্ছে এদের মডেল। তা এই মডেলটা খুব ভালো করে পড়বেন, এবং এই ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই করবেন, এবং বুঝিয়ে দেবেন যে কোন জায়গাটায় কী করা হতো। অবশ্যই মার্কিংগুলো যেন থাকে, সেটা খেয়াল রাখবেন। আশা করি ভিডিওটা খুব ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে জিজ্ঞেস করে নেবেন, আমি ট্রাই করব সলভ করে দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।